আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি, আমি আসমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, ব্যবসায়ী শিক্ষা, কালিদাস কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। শ্রেণী দশম, বিষয় ব্যবসায় উদ্যোগ, অধ্যায় নবম। নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং একটু বলো তো এগুলো কোন স্থানের ছবি। দেখো, এখানে দেখা যাচ্ছে কিছু কাঁচামাল জাতীয় পণ্য। এখানে দেখা যাচ্ছে বাজারজাতকরণের কিছু পণ্য কেনাকাটা হচ্ছে, সবজি। এখানেও একটি দোকানে থেকে সবজি কাঁচামাল এগুলো ক্রয় হচ্ছে। এখানে একটি মণিহারি দোকান, যেখানে পণ্যদ্রব্য ক্রয় করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই ছবিগুলো কি? আমার মনে হয় তোমরা ঠিক বুঝতে পেরেছো ছবিগুলো কিসের বা কোন স্থানে। হ্যাঁ, ছবিগুলো হচ্ছে বাজারজাতকরণের। আমাদের আজকের পাঠ হচ্ছে বিপণন বা মার্কেটিং। শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিপণন কি বলতে পারবে, বিপণনের কার্যাবলী চিহ্নিত করতে পারবে, বিপণনের কার্যাবলীগুলো ব্যাখ্যা করতে পারবে, বিপণনের গুরুত্ব বর্ণনা করতে পারবে। সাধারণ অর্থে পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা আরও ব্যাপক। উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তা বা খুচরা প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছানোর জন্য যাবতীয় কার্যাবলীকে বিপণন বা বাজারজাতকরণ বলে। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। আধুনিক ব্যবসায় বিপণনের গুরুত্ব অনেক, কারণ পণ্যের উৎপাদনের উপরই শুধু কোনো ব্যবসায় সংগঠনের সাফল্য নির্ভর করে না। যদি না পণ্য বা সেবার যথাযথভাবে ভোক্তার নিকট পৌঁছানো হয়, বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাগণ মানসম্মত পণ্য বা সেবা পেয়ে থাকে। কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। বিপণন উন্নয়নের সাথে সাথে শিল্প, বাণিজ্য ও সেবার উন্নতি সাধন হয়। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কাজেই বিপণনের বর্তমানে বিপণনের গুরুত্ব অনেক বা অপরিসীম। বিপণনের বা বাজারজাতকরণের কার্যাবলী। আমরা একটি সার্কেলের মাধ্যমে বা চক্রের মাধ্যমে বাজারজাতকরণের কার্যাবলীগুলো আলোচনা করতেছি। বাজারজাতকরণের কার্যাবলী হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাজারজাতকরণের কার্যাবলীর 8টি ধাপ। আমাদের প্রথম ধাপ হচ্ছে পণ্য ক্রয় বা শুধু ক্রয়। ক্রয় বিপণনের অন্যতম কাজ। নিজস্ব ব্যবহার বা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয়ে থাকে। পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে মালিকানা সৃষ্টি হয়। পণ্যের মালিকানা সৃষ্টি হয়। পণ্যের ক্রয়ের মাধ্যমে পণ্য মালিকানা বা মালিক হওয়া যায়। এজন্য বলা হয় পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। আমাদের বিপণনের দ্বিতীয় ধাপ হচ্ছে বিক্রয়। বিপণনের একটি অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানাগত হস্তান্তর হয়।
পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ ইত্যাদি বিক্রয়ের সাথে জড়িত। বাজারকরণের বা বিপণনের তৃতীয় অন্যতম কার্যাবলী হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে এক স্থানের পণ্য আমরা খুব সহজে অন্য স্থানে পেয়ে থাকি। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জের থেকে উৎপাদিত আম বা রাজশাহীর উন্নত মানের আমগুলো আমরা সারা বাংলাদেশের সর্বোচ্চ স্থানে পরিবহনের মাধ্যমে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া হয় এবং এক অঞ্চলের লোক অন্য অঞ্চলে তা ব্যবহার করতে পারে। এভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারকারী নিকট পৌঁছানো হয় শুধুমাত্র পরিবহনের মাধ্যমে। পরিবহনের কারণেই চীনের তৈরি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আমাদের দেশে আমরা ব্যবহার করতে পারি বা পেয়ে থাকি। আবার আমাদের দেশে চিংড়ি মাছ, চা, পাট আমরা বিশ্বের দরবারে রপ্তানি করতে পারি। আর পরিবহনের মাধ্যমেই আমরা প্রত্যন্ত অঞ্চলের জিনিসগুলো আমাদের যেই সব অঞ্চলে উৎপাদিত হয় না সে অঞ্চলে খুব সহজে আমরা পেয়ে থাকি। একমাত্র পরিবহনের কারণে এই সুবিধাটা ভোগ করা যাচ্ছে বা এটি বিপণনের অন্যতম কার্যাবলী। গুদামজাতকরণ হচ্ছে বিপণনের বা বাজারজাতকরণের অন্যতম কার্যাবলী। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রীর সংরক্ষণের প্রয়োজন হয়। সংরক্ষণের ফলে এক সময়ের পণ্য আমরা অন্য সময়ে ব্যবহার করতে পারি। শুধুমাত্র গুদামজাতকরণের মাধ্যমেই আমরা এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করতে পারি। যেমন আলু বা টমেটো শীতকালে উৎপাদিত হয়, কিন্তু এর সারা বছর ব্যাপী এর চাহিদা এবং সারা বছর ব্যাপী এর ব্যবহার রয়েছে। একমাত্র গুদামজাতকরণের মাধ্যমে আমরা শীতকালীন আলু বা টমেটো সারা বছর ব্যবহার করতে পারি। আবার বিভিন্ন প্রকার ফল যেমন আম, আনারস, কমলা লেবু ইত্যাদি, কমলা থেকে শুরু করে জলপাই, অন্যান্য ফলগুলো আমরা যদি আচার বা জ্যাম বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করি তাহলে এই সিজনাল ফলগুলো আমরা নির্দিষ্ট সময়ে যে উৎপাদিত ফলগুলো আমরা সংরক্ষণের মাধ্যমে সারা বছর ব্যবহার করতে পারি। বাস এটি হচ্ছে গুদামজাতকরণের সুবিধা। আর গুদামজাতকরণের মাধ্যমে আমরা এভাবে বছরব্যাপী এক সময়ের পণ্যগুলো অন্য সময় ব্যবহার করতে পারি। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় অনেক পণ্যের আকার বড়, তখন সেটার মূল্য একটু বেশি হয়। আবার অনেক পণ্যের আকার একটু ছোট, তখন এই প্রমিতকরণের মাধ্যমে তার দামটা একটু বা প্রাইসটা একটু কম হয়। এরকম পণ্যের আকার, তারপর গুণাগুণের উপর নির্ভর করেও এই প্রমিতকরণ করা হয়। গুণাগুণ যদি ভালো থাকে বা পণ্যের মান যদি ভালো হয় তখন দেখা যায় তার মূল্য একটু বেশি থাকে, আর গুণাগুণের মান অনুযায়ী পণ্যের দামটাকে একটু কমানো হয়। রং, স্বাদ ইত্যাদিও ঠিক একইভাবে আর রঙের বা স্বাদের উপর নির্ভর করেও পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
এর ফলে ভোক্তারা খুব সহজেই বুঝতে পারে এবং তার ক্রয়কৃত পণ্যটি প্রমিতকরণের মাধ্যমে খুব সহজে ভোক্তা ক্রয় করতে পারে। পর্যায়িতকরণ হচ্ছে মান অনুযায়ী পণ্যকে শ্রেণীবিভাগ করাকে পর্যায়িতকরণ করা হয়। সাধারণত ওজন, আকার, গুণাগুণ অনুযায়ী পণ্যকে পর্যায়িতকরণ করা হয়। পণ্যের আকার, গুণাগুণ। এখন আমরা যদি বলতে চাই 1 কেজি মূল্যের যে পণ্যের যে দাম হবে 1 কেজি ওজনের, 5 কেজি বা 2 কেজি ওজনের পণ্যের মূল্য এক হবে না। 1 কেজি আটার মূল্য যদি হয় 35 টাকা, তাহলে 2 কেজি আটার মূল্য হবে 70 টাকা। ঠিক একইভাবে পণ্যের আকার অনুযায়ী এই পর্যায়িতকরণের মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে বিক্রয় কাজ খুব সহজ হয় এবং পণ্যকে শ্রেণীবিভাগ করা হয় এই পর্যায়িতকরণের মাধ্যমে। পণ্য যদি মান অনুযায়ী পণ্যকে শ্রেণীবিভাগ করা হয়, তাহলে ভোক্তা খুব সহজে তার চাহিদা অনুযায়ী পণ্য পেয়ে যাবে। তাকে মান অনুযায়ী পণ্য খুঁজতে সহায়তা করে। এই পর্যায়িতকরণ ক্রেতাকে বা ভোক্তাকে তার পণ্য খুঁজে পেতে সহযোগিতা করে। মৌলিকীকরণ হচ্ছে বাজারজাতকরণের বা বিপণনের অন্যতম একটি ধাপ। পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা হয় এই মৌলিকীকরণের মাধ্যমে, এবং পণ্য যেন তাড়াতাড়ি নষ্ট না হয় এর গুণাগুণ রক্ষা করার জন্য পণ্য মৌলিকীকরণ করা হয়। শিল্পজাত পণ্য যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য যেমন দুধ, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় ও ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতা মৌলিকীকরণের উপর নির্ভর করা হয়ে থাকে। এখন ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি মৌলিকীকরণের ফলে আমাদের জিনিসটা পণ্য সামগ্রীগুলো পৌঁছাতেও সহযোগিতা হয় এবং মৌলিকীকরণের ফলে পণ্য নষ্ট হতে রক্ষা করে আর গুণাগুণ ভালো থাকে। তথ্য সংগ্রহ। পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা বিপণনের কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা কেমন এবং সরবরাহ কেমন, যেমন ক্রেতা ও পণ্যের পছন্দ ও রুচি অনুযায়ী পণ্য বাজারে সংরক্ষণ করা এবং কোন ক্রেতা বা ভোক্তার চাহিদা কেমন ইত্যাদি বিশ্লেষণ করে সম্পর্ক ইত্যাদি তথ্য সংগ্রহ করতে হয়। ক্রেতা ও ভোক্তাদের রুচি, চাহিদা, মান, ধরন ইত্যাদি অনুযায়ী পণ্য সংগ্রহ করাই হচ্ছে তথ্য সংগ্রহের অন্যতম কাজ। এছাড়াও ভোক্তা বিশ্লেষণ। বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বা ব্যবহারকারী রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা বিপণনের অন্যতম একটি কাজ, কারণ যথাযথভাবে এই কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং ব্যবসায় প্রসার ব্যাহত হয়। চিত্রে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে কিছু কেনাকাটা হচ্ছে। এখানে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি হচ্ছে দোকানদার, আরেকজন ব্যক্তি হচ্ছে ক্রেতা। একজন ব্যক্তি হচ্ছে ক্রেতা, আরেকজন ব্যক্তি হচ্ছে বিক্রেতা। এখানে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি হচ্ছে দোকানদার, আরেকজন ব্যক্তি হচ্ছে ক্রেতা। চিত্রে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে
এখানে মেয়েটি কি কিনতেছে? মেয়েটি হচ্ছে চুরির দোকান থেকে চুরি কিনতেছে। চুরি ক্রয়ের ফলে পণ্যের কি হয়? আসলে ক্রয়ের ফলে পণ্যের মালিকানা সৃষ্টি করে। এখানে পণ্য যেহেতু ক্রয় করা হচ্ছে, পণ্য ক্রয়ের ফলে এর আগে পণ্যটি ছিল বিক্রেতার বা দোকানদারের, এখন সেটি ক্রয়ের ফলে যে ক্রয় করবে সেটা তার হয়ে যাবে, এখানে এই ক্রেতার হয়ে যাবে। এজন্য ক্রয়ের ফলে পণ্যের মালিকানা সৃষ্টি করে। বিক্রয়, বিক্রয়ের ফলে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। দেখা যাচ্ছে বিক্রেতা যে পণ্যটি বিক্রি করতেছে, এখানে বিক্রেতা পণ্য বিক্রি করছে আর এখানে ক্রেতা পণ্যটি ক্রয় করছে। তাহলে বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয়ের ফলে পণ্যের মালিকানা হস্তান্তর হচ্ছে ক্রেতার নিকট। তাই খুব সহজে আমরা বলতে পারি বিক্রির ফলে পণ্যের মালিকানা হস্তান্তর হচ্ছে। আর বিক্রির ফলে একটি পণ্য অন্যের হাতে চলে যায় এবং যার হাতে চলে যাচ্ছে সে হচ্ছে ক্রেতা এবং ক্রেতাই হচ্ছে তখন পণ্যের মালিক। পরিবহন, পরিবহন বাজারজাতকরণ একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। এখানে পরিবহনের ফলে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। এখানে দেখা যাচ্ছে এক অঞ্চলে জিনিস, আমরা এর আগেও বলেছি এক অঞ্চলে জিনিস অন্য অঞ্চলে পরিবহনের মাধ্যমে খুব সহজে আমরা পেয়ে যাই। দেশের যেসব অঞ্চলে যে জিনিসটা পাওয়া যায় না, পরিবহনের মাধ্যমে আমরা সেই জিনিসটা খুব অন্য অঞ্চলে খুব সহজে পেয়ে থাকি। এই জন্য পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ, গুদামজাতকরণ হচ্ছে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের পণ্য অন্য সময়ে খুব সহজে আমরা গুদামজাতকরণের মাধ্যমে পেয়ে থাকি। যেমন ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় আরও অনেক পণ্য সামগ্রী আমরা এই গুদামজাতকরণের মাধ্যমে এক সিজনের বা এক সময়ের পণ্য অন্য সময়ে খুব সহজে হাতের কাছে পেয়ে থাকি। তাই গুদামজাতকরণ একটি বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। প্রমিতকরণ, পণ্যের রং, গুণগত মান নির্ধারণ করা হয় প্রমিতকরণের মাধ্যমে। তাতে আমাদের বিক্রয় কার্যাবলী অনেক সহজ হয় এবং পণ্যকে খুব সুন্দর করে সাজানো যায় এবং বিপণন প্রক্রিয়া খুব সহজ হয়। পর্যায়িতকরণ, পণ্যের আকার আকৃতি নির্ধারণ করে পণ্যকে রাখাকে পর্যায়িতকরণ বলা হয়। পণ্যের আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণের মাধ্যমে পণ্যকে সাজিয়ে রাখা হয়, তাতে বিপণন কার্যাবলী খুব সহজ হয়। এটাও একটি বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। মৌখিকরণ, বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী আকর্ষণীয় এবং নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য পণ্যকে মৌখিকরণ করা হয়। তাহলে মৌখিকরণের মাধ্যমে ক্রেতার নিকট পণ্যটি খুব আকর্ষণীয় এবং পণ্যের গুণাগুণ
রক্ষা করা হয়, যেমন টিভি, ফ্রিজ, দুগ্ধ জাতীয় পণ্য সামগ্রী বা বিভিন্ন প্রকার ফুড প্রোডাক্ট, বিস্কিট, ব্রেড ইত্যাদি পণ্য সামগ্রী মৌখিকরণের মাধ্যমে পণ্য খুব সহজে বিক্রয় করা যায় এবং এর গুণাগুণ বজায় রাখে, পণ্য নষ্ট হওয়া থেকে পণ্যকে রক্ষা করে। এই জন্য এটিও বিপণনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী। তথ্য সংগ্রহ, ভোক্তার রুচি, ভোক্তার চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্যে তথ্য সংগ্রহ করা হয়। এখানে ভোক্তার পছন্দ, ভোক্তার অভ্যাস, রুচি ইত্যাদি বিশ্লেষণ করে কোন ভোক্তা কী ধরনের পণ্য চাহিদা সেটা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা বাজারজাতকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তথ্য যদি সঠিকভাবে সংগ্রহ করা হয় তাহলে বাজারের পণ্যের চাহিদা সম্পর্কে ভালোভাবে জানা যায়, তাহলে বা বিপণনের কার্যাবলী আরও বিস্তৃত হয় বা বাজারজাতকরণ কার্যাবলী সহজ হয় এবং পণ্য বিক্রি করতে সুবিধা হয়। আর তথ্য সংগ্রহের মাধ্যমেই পণ্য সম্পর্কে জানা যাবে। দলগত কাজ, ব্যবসায়িক ক্ষেত্রে বাজারজাতকরণের 3টি গুরুত্ব লেখো। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকে তোমাদের একটি কাজ হচ্ছে তোমরা এখন করবে ব্যবসায়ের ক্ষেত্রে বাজারজাতকরণের 3টি গুরুত্ব লিখো। আমি আশা করি তোমরা বাজারজাতকরণের 3টি গুরুত্ব লিখতে পেরেছো এবং মূল্যায়ন। মার্কেটিং শব্দের অর্থ কী বলো তো? মার্কেটিং শব্দের অর্থ কী? মার্কেটিং শব্দের অর্থ হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। বিপণনের প্রধান 2টি কার্যাবলীর নাম বলো। বিপণনের প্রধান 2টি কার্যাবলীর নাম আমি আশা করি তোমরা এতক্ষণে ঠিকই বলতে পেরেছ। বিপণনের প্রধান 2টি কার্যাবলী হচ্ছে ক্রয় ও বিক্রয়। এখানে 3 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটাকে কি বলা হয়। এভাবে এই চিত্র দেখে আমরা কি বুঝতে পারতেছি, এটাকে কি বলা হয়? এটাকে প্রমিতকরণ বলা হয় বা পর্যায়িতকরণ। চিত্রটি বাজারজাতকরণের কোন কার্যাবলী? এটি হচ্ছে বাজারজাতকরণের পর্যায়িতকরণ কার্যাবলী। বিপণনের কোন কার্যাবলীর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়? আমি আশা করি তোমরা নিশ্চয়ই বলতে পারবা। বিপণনের কোন কার্যাবলীর মাধ্যমে পণ্যের বাজারজাতকরণের সময়গত উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে বিপণনের পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বাড়ির কাজ, বিপণনের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাগত, স্থানগত এবং সময়গত উপযোগ সৃষ্টি হয়। ব্যাখ্যা করো।
ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।